বাংলা সাহিত্যের রহস্যময় কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রহস্যের সমাহার। আজ তোমাদের জন্য রয়েছে লেখক শ্রী সুজয় দের লেখা ছায়ার সংকেত। গল্প পাঠে সুজিত জগন্নাথ, ভয়দার চরিত্রে সুজিত, মাসিমার কন্যা অপর্ণা সাহা, প্রধান চরিত্রে সতীশ বিশ্বনাথ। আর কথা না বাড়িয়ে শুরু করতে চলেছে আজকের গল্প। সে প্রায় 15-16 বছর আগেকার কথা। আমি একবার কিভাবে প্রাণ বেঁচে গিয়েছিলাম সে কথা ভাবলে আজও ভয়ে শিউরে উঠি। তখন ঠাকুরপুরে একটা বাসা ভাড়া করে একাই থাকতাম। আরও 5 মাইল পর বনগ্রাম ছিল আমার ক্যাম্প অফিস। এই পথে সন্ধ্যার পর লোকজন খুব একটা চলাফেরা করতো না। বাস গাড়ি খুব কম যাতায়াত করতো। অনেক সময় গাড়ি না পেলে হেঁটেই যেতে হতো অফিসে। ফেরার পথে 8টার পর বাস ফেল করলে হেঁটেই বাড়িতে পৌঁছাতাম। রাতের অন্ধকারে ওই পথে বহু খুন, যখন লুট ইত্যাদি কথা প্রায় শুনতাম। যে বাড়িতে ছিলাম সেখানে এক বৃদ্ধাকে মাসিমা বলে ডাকতাম। তিনি প্রায় বলতেন, তো ভালো নয়, তুমি একা থাকো, কে জানে কি হবে। দিনকাল ভালো নয়। আমি কদাচিৎ ক্যাম্পে থাকলেও প্রকৃত ক্যাম্পে রাত কাটাতে আমার অস্থিতি বোধ হতো। তাই গাড়ি ফেল করলে হেঁটেই বাড়ি ফিরতাম। এমনই একদিন, সেদিন শনিবার ছিল। রাত 8টার গাড়ি ফেল করে ওই পথে হাঁটা শুরু করলাম। প্রতিদিন সঙ্গে 2-1 জন পাই, কিন্তু ওই দিন একটাও সঙ্গী না পেয়ে একাই ওই পথ দিয়ে হাঁটতে শুরু করলাম। সেই দিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ভাবনা হচ্ছিল বৃষ্টি যেন ভিজে না যায়, তাই খুব দ্রুত হাঁটছিলাম। সেদিন একটু ভয় লেগেছিল। রাস্তায় বা দূরে কোনো আলোর চিহ্ন দেখতে পাচ্ছিলাম না। অন্ধকারের মতো হাঁটছিলাম। প্রায় 15 মিনিট হাঁটার পর একটা ঠান্ডা হাওয়ার গাটা শিশির হয়ে পড়ে উঠল। আর কিছু দূর হাঁটলেই খালপোল নামে জায়গাটা পার হওয়া যাবে। এই খালপোল স্থানটি ছিল চোরা ডাকাতের স্থান। এই স্থানে লোকেরা টাকা পয়সা ইত্যাদি তারা কেড়ে নিত। কয়েকবার এই স্থানে মৃতদেহ পুড়তে থাকতে দেখা গেছে। এই রাস্তা পার হতে সেদিন মোটেও আমার মন সায় দিচ্ছিল না। ভাবছিলাম একজন এদিক দিয়ে গেলে তার সঙ্গে যাওয়া যাবে, কিন্তু আশ্চর্য, কিছুক্ষণ অপেক্ষা করে কারো দেখা না পেয়ে যা আছে কপালে বলে পুনরায় হাঁটতে শুরু করলাম। হঠাৎ অন্ধকার একটা কালো ছায়া আমার কাছে ছুটে এলো। আমি কিছু বলার আগেই এই ছায়া আমার কানে ফিসফিস করে বলল, তুই শীঘ্রই ক্যাম্পে পালিয়ে যা, এদিকে আর এগোস না। একটা লোককে মেরে তার সর্বস্ব কেড়ে নিয়েছে, তুই গেলে তোকেও মারবে। আমি অনুমান করে বললাম, ভদাদা তুমি? তুই পালা শীঘ্রই, ওরা তোকে দেখে এদিকে আসছে। আর ছায়াটাকে দেখতে পেলাম না। সত্যি মনে হলো দূরে কিছু লোক ছুটে আসছে। প্রায় আধ ঘন্টার পথ অতিক্রম করেছিলাম। কিভাবে দৌড়ে অত রাস্তা পার হয়ে ক্যাম্প অফিসে ফিরে গিয়েছিলাম তা ভগবানই জানে। পরদিন সকালে বাড়ি ফিরে শুনলাম মাসিমা বলল, বুঝলে বিশ্বনাথ, কাল রাতে বদাকে খালপাড়ে মরা অবস্থায় পাওয়া গেছে। কথাটা শুনতেই বুকের ভিতর ছ্যাঁত করে উঠল। ভদাদা আমার অন্তরঙ্গ ছিল। আমার বাড়ি থেকে বেশ কিছু দূরে তাদের বাড়ি ছিল। সন্ধ্যায় মাঝে মধ্যে আমার ঘরে এসে আড্ডা জমাতো। তার সঙ্গে যাত্রা, নাটক ইত্যাদি প্রায় দেখতাম। কথাটা বলতে যাচ্ছিলাম যে মাসিমা, কাল রাতে আমি ওই পথে আসছিলাম। কে যেন আমার কানে ফিসফিস করে ক্যাম্পে ফিরে যেতে বলেছিলাম। তার স্বরটা ভদাদার মতো। তার সংকেতে ক্যাম্পে ফিরে না গেলে আমাকে মৃত অবস্থায় পড়ে থাকতে হতো। টাকা পয়সা খুব একটা না থাকলেও সোনার আংটি ও রিস্ট ওয়াচটা তো ছিলই। কথাটা বললে মাসিমা বিশ্বাস করুক বা না করুক, তিনি আমাকে নিয়ে
আরও চিন্তায় পড়বেন, তাই বললাম না। এর কিছুদিন পর আমি বদলি নিয়ে কলকাতায় চলে এসেছি। এখনো মাঝে মাঝে চিন্তা করি সেদিন ভদাদার আত্মাই আমাকে যেতে বারণ করলো, না অন্য কেউ, না আমার মনের ভুল, কে জানে। শেষ হলো আজকের গল্প ছায়ার সংকেত। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, আর এরকমই গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল অপশানটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ।